হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ইংলিশ পেডাগজি থেকে মক টেস্ট নাম্বার 15 তোমাদের সামনে পাবলিশ করছি, যেগুলো তোমাদের আসন্ন টেট পরীক্ষার জন্য 100% উপযোগী। ঠিক আছে, তো আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। টার্গেট টেট এক্সাম মক টেস্ট নাম্বার 15, সাবজেক্ট ইংলিশ। আজকে সেটা তোমরা পেয়ে যাবে একটি কবিতা, এবং সেই কবিতা থেকে কিছু প্রশ্ন এবং তারপর পেডাগজিমূলক প্রশ্ন, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। টেটের সেন্ট্রাল টেটেও যেগুলো আসতে দেখা গেছে। দেখো, ইফ ইউ অনলি কুড রেইন আগেন টুডে দ্য ওয়ে ইউ রেইন ইয়েস্টারডে। তুমি যদি আবার পারতে আজকে বৃষ্টি হয়ে ঝরে পড়তে যেমন আগে তুমি হয়েছে, অ্যান্ড লিভ আ রেইনবো টুমরো, এবং আগামীকাল তুমি যদি আবার একটা রামধনু দিয়ে যেতে পারতে বা ছেড়ে যেতে পারতে, যেমন বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায়, লাইক ইউ লেফট বিফোর, যেমন করে তুমি এর আগে করতে। ইভেন দো দ্য ইয়ার্স গো বাই সিজনস কাম অ্যান্ড গো, যেভাবে বছর চলে গেছে, ঋতু পরিবর্তন হয়েছে, স্টিল ইয়োর রেইনবো নারিশেস মি, তবুও বছরের পর বছর কেটেছে, সময় কেটেছে, বৃষ্টিপাত চলে গেছে, সমস্ত সিজন চলে গেছে, কিন্তু তোমার সেই রামধনু আমাকে তখনও নারিশ করে গেছে, আমার যত্ন করে গেছে। উইথ কালারফুল জয় অ্যাট মিড ডে, কালারফুল জয়, রঙিন যে আনন্দ, সেটা নিয়ে। ইট জিপস অ্যাক্রস দ্য ক্লাউড স্কাই, এটা এটা উড়ে গেছে, বা এটা মাঝখান দিয়ে সেই আকাশের মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়েও এটাকে দেখা গেছে। ইনভিজিবল অওরা অ্যাট ডাস্ক, ইনভিজিবল অওরা বলতে অওরা এক ধরনের আভাকে বোঝানো হয়, আর ডাস্ক আর ডন, ডাস্ক মানে হচ্ছে গধূলিবেলা, আর ডন মানে হচ্ছে ভোরবেলা। অ্যান্ড অ্যাট দ্য ডন মানে দিনের প্রত্যেকটা সময়, 24 ঘন্টা প্রত্যেকটা সময় তোমার সেই রামধনু আমাকে নারিশ করেছে, আমাকে যত্ন করেছে, যেটা তুমি ছেড়ে গিয়েছিলে। ইট বাইন্ডস মাই হার্ট উইথ স্ট্রেংথ, এটা আমার হৃদয়কে অনেক শক্ত করে রেখেছে, অনেক মজবুত করে রেখেছে। অ্যাট দ্য সাইড অফ ইয়োর এপিথ্যাট, এখানে সাইড বানানটা একটু ভুল হয়েছে, না সাইড হচ্ছে SIGHT, মানে এখানে আর এপিট্যাফ কথার অর্থ হচ্ছে যে কবরের মধ্যে যে ফলক থাকে, অর্থাৎ কবরের মধ্যে, খ্রিশ্চানদের কবরের মধ্যে ফলক থাকে, এবং ফলকের মধ্যে লেখা থাকে নাম, যে তার জন্মসাল, মৃত্যুসাল, এবং তার বিশেষ পরিচিতি লেখা থাকে। নোয়িং ইউ লিভ ফর এভার অ্যান্ড ইভেন মোর। তো এখানে বলছে যে তুমি সেখানে থাকবে, নোয়িং ইউ লিভ ফর এভার, তুমি সেখানে থাকবে, চিরকালের মতো থাকবে। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে লুসি পোয়েম সিরিজে, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু লুসিকে বলছেন যে তুমি এখন কবরে চলে গেছো, তুমি এখন পৃথিবীর একটা অংশ হয়ে গেছো, পৃথিবীর অন্যান্য গাছপালা, পাহাড় পর্বত নদী নালার মতো তুমিও এখন পৃথিবীর একটা অংশ, এবং তুমি সবসময় এখন পৃথিবীর সঙ্গে তুমি ঘুরতে থাকবে, সচল থাকবে। ঠিক আছে, এখানে কবির কিন্তু মনের একটা দুঃখ প্রকাশিত হচ্ছে, এবং কবি কিন্তু সেই দুঃখের মধ্যেও স্ট্রেংথ খুঁজে পাচ্ছেন তার বিলাভেডের যে অ্যাবসেন্স, সেই অ্যাবসেন্স কিন্তু তার সেই রেইনবো বলতে এখানে তার কিছু স্মৃতির মেদুরতার কথা তিনি বলছেন, সেটা তিনি রূপক ধর্মিতার মধ্যে দিয়ে বোঝাতে চেষ্টা করছেন। বলছে হেয়ার ইউ রেফার্স, হেয়ার ইউ ইজ, এখানে ইউ বলতে কি বোঝানো হয়েছে? পোয়েটস বিলাভেড, স্কাই, ক্লাউড। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পোয়েটস বিলাভেড। নাম্বার 2, হু উইল অ্যাক্ট অ্যাজ নারিশার, অর্থাৎ নারিশ কে করছে এই কবিতাতে? ক্লাউড, স্কাই, রেনবো, টুয়াইলাইট, মেঘ, আকাশ, রামধনু, নাকি গোধূলিবেলা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রেইনবো। তাই তো, বছরের পর বছর কেটে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, সিজনের পর সিজন চলে যাচ্ছে, বাট সেই রেইনবো যেটা কবির বিলাভেড কবিকে দিয়ে গেছে, সে কিন্তু নারিশ করেই যাচ্ছে। ইভেন দো দ্য ইয়ার্স গো বাই মিনস, এটার অর্থ কি? দ্য ইয়ার্স গো ফর এভার, দ্য আনচেঞ্জেবিলিটি অফ ইয়ার্স, দ্য ইয়ার সার্কুলেটস, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর কী হবে? দেখো বলছে ইভেন দো দ্য ইয়ার্স গো বাই, অর্থাৎ ওই যে মানে এমন কি যে ওই চলে যাচ্ছে, বছরটা চলে যাচ্ছে, সময়টা পেরিয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দ্য ইয়ার সার্কুলেটস। যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বা আমি যদি বলি সামার, উইন্টার, একের পর এক মনে করো যে সিজনগুলো আসছে, মান্থসগুলো আসছে, সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো সার্কুলেট হচ্ছে, অর্থাৎ একটা গেলে তারপরে আরেকটা আসবে, তাই তো। নাম্বার 4 বলা হচ্ছে দ্য পোয়েট ইজ কনফার্মড অ্যাবাউট,
কি বিষয়ে কবি কনফার্ম? দ্য longevity of the sky, the short span of his life, the destruction of the world, none of the above. খুবই সহজ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য longevity of the sky. নাম্বার 5-এ বলেছে ক্লাউডি। ক্লাউডির অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? ক্লাউডি। ক্লাউডি মানে কি? মেঘাচ্ছন্ন, তাই তো। হেজি, মিস্ট, ফগ, ক্লিয়ার। হেজি মানে যেটা আবছা, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, ফগ মানেও কুয়াশা, ক্লিয়ার মানে পরিষ্কার। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 6-এ বলা হয়েছে ইনভিজিবল মিনস। ইনভিজিবল কথার অর্থ কি? দেখো এই যে মিনস মানে এখানে সিনোনিম, সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু কোনো কমন বলে কিছু হয় না এখানে। এখানে যত বেশি সম্ভব প্র্যাকটিস করে রাখতে হবে, যত বেশি সম্ভব পড়ে রাখতে হবে। কারণ কোথা থেকে কি কমন পড়তে পারে, 10টা পড়লে সেখান থেকে তুমি 2টা কমন পেতে পারো, আবার 10,000টা পড়লে সেখান থেকে 2টা কমন নাও পেতে পারো, এটা ফ্যাক্ট, ঠিক আছে। ইনভিজিবল মিনস তো যত বেশি সম্ভব প্র্যাকটিস করে রাখতে হবে। হুইচ ইজ নট ভিজিবল, হুইচ ইজ ভিজিবল, ভিজিবল বাট হেজি, নান অফ দি অ্যাবাভ। ইনভিজিবল কথার অর্থ কি? ইনভিজিবল কথার অর্থ হচ্ছে হুইচ ইজ নট ভিজিবল। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা দেখা যায় না। ডাস্ক, ডাস্ক কি? ডাস্ক মানে কি? ডাস্ক মানে গোধূলি, তাই তো। ডন, বিগিনিং, ফার্স্ট লাইট, টুয়াইলাইট। দেখো গোধূলি বলতে বিকালের শেষ এবং সন্ধ্যার আগে যেই সময়টা, সেই সময়টাকে গোধূলি বলা হয়। অর্থাৎ দিগন্তরেখা তখনও যখন সূর্যের আলো বিচ্ছুরিত হতে দেখা যায়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, টুয়াইলাইট। তারপর চলে আসি পরের প্রশ্ন। এপিটাফ, এপিটাফটা কি? এপিটম, ইনস্ক্রিপশন অন সিমেন্ট্রি, এপোক, অল অফ দি অ্যাবাভ। এপিটম কথার অর্থ কি? সংক্ষিপ্তসার। এপোক কথার অর্থ হচ্ছে কোনো যুগ বা কাল, ঠিক আছে। কিন্তু ইনস্ক্রিপশন অন সিমেন্ট্রি মানে হচ্ছে যখন কাউকে কোনো কবর দেওয়া হয়, সেই কবরের সামনে যে একটা ফলক থাকে, সেই ফলকের মধ্যে যেটা লেখা থাকে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ইনস্ক্রিপশন অন সিমেন্ট্রি। তো এটাকে বলা হচ্ছে এপিটাফ। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা রয়েছে এই নিয়ে, যে তার মৃত্যুর পর তারই লেখা কবিতা তারই মানে কবরের মধ্যে কিন্তু ছাপানো রয়েছে, হ্যাঁ। তারপর নাম্বার 9-এ বলা হয়েছে একটা আর্টিকেল প্রিপোজিশন করতে বলেছে, প্রিপোজিশন করতে বলেছে একটা। দ্য রেইনবো অফ কালার্স ড্যাশ অ্যান আর্টিস্টস প্যালেট। সঠিক উত্তর হবে ইনটু, আপন, ওভার, অন। কী হবে? সঠিক উত্তর হবে অন, অন অ্যান আর্টিস্টস প্যালেট। এবার চলে আসে সরাসরি পেডাগজিমূলক কোশ্চেনগুলোতে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু সিটেটেও আসতে দেখা গেছে এবং অন্যান্য স্টেটের টেট পরীক্ষাতেও আসতে দেখা গেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্টাডি স্কিল? কোনটা একটা স্টাডি স্কিল নয়? রাইটিং ফর্মাল রিপোর্টস, নোট টেকিং, ইউজিং আ ডিকশনারি, গেটিং ইনফরমেশন ফ্রম অ্যান এনসাইক্লোপিডিয়া। সঠিক উত্তর কী হবে? বলছে স্টাডি স্কিল নয়, হ্যাঁ, পড়ার কোনো স্কিল নয়। কী হবে? রাইটিং ফর্মাল রিপোর্টস মানে কি? পড়ে তারপরে লিখবে, তাই তো। নোট টেকিং মানে কি? শুধু নোট লেখা, হ্যাঁ, শুনে শুনে লেখা। ইউজিং আ ডিকশনারি মানে কি? একটা ডিকশনারি থেকে শব্দ বাছাই করে পড়ে নিয়ে লেখা। আর গেটিং ইনফরমেশন ফ্রম অ্যান এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে এনসাইক্লোপিডিয়া থেকে ইনফরমেশান নিয়ে লেখা। তাহলে নোট টেকিংটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো স্টাডি স্কিল নয়, সেটা শুনে শুনে শুধুমাত্র নোট লেখা। ওকে। নাম্বার 11-এ বলা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ স্কিলস দ্যাট ক্যান নট বি অ্যাক্সেসড থ্রু আ ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট। ল্যাঙ্গুয়েজ স্কিল কোন পদ্ধতিতে বা একটা থ্রু ট্র্যাডিশনাল পেন পেপার পদ্ধতিতে নেওয়া সম্ভব নয়? কোনটা? কোন ল্যাঙ্গুয়েজ স্কিলটা? লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল, রিডিং অ্যান্ড স্পিকিং স্কিল, রাইটিং অ্যান্ড লিসেনিং স্কিল, রিডিং অ্যান্ড লিসেনিং স্কিল। সঠিক উত্তর কী হবে? লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল। এই ক্ষেত্রে শোনা এবং বলার ক্ষেত্রে কিন্তু পেন আর পেপারের কোনো প্রয়োজন হয় না, তাই তো। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন ইজ আ টিচার ইউজেস আ রিপোর্ট ফ্রম আ নিউজ পেপার টু টিচ রাইটিং। একজন টিচার কী করছেন? রাইটিং শেখানোর জন্য নিউজ পেপার থেকে রিপোর্ট নিয়েছেন। দ্য ম্যাটেরিয়াল ইউজড ডাজ ফ্রম টিচিং ইজ রেফার্ড টু অ্যাজ। অর্থাৎ ম্যাটেরিয়ালটা যে ইউজ হয়েছে, ম্যাটেরিয়ালটা যে ইউজ হয়েছে সেটা টিচিংটাকে, কোন টিচিংকে রেফার করছে বা কোন টিচিংয়ের কথা এখানে বলা হচ্ছে, বা কীভাবে সেটাকে টিচিংটা করছে। অ্যাজ এক্সটার্নাল ম্যাটেরিয়াল, রিয়ালিস্টিক ম্যাটেরিয়াল, ন্যাচারাল ম্যাটেরিয়াল, অথেন্টিক ম্যাটেরিয়াল।
সঠিক উত্তর কী হবে? অপশন নম্বর এ এক্সটার্নাল, মানে যেটা বাইরে থেকে এসেছে, তাই তো? যেটা বাইরে থেকে এসেছে, যেটা অর্গানিক নয়, যেটা হচ্ছে অ্যাকচুয়াল বা অথেন্টিক নয়, যেটা হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে, তাহলে এটা এক্সটার্নাল মেটেরিয়াল। তারপরে বলেছে হোয়েন স্টুডেন্টস লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফ্রম ব্রাইট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেয়ার মোটিভেশন ইস, অর্থাৎ যখন একজন বাচ্চা কি করবে, একটা ভাষা শিখবে, কী জন্যে? একটা সুন্দর এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য ভবিষ্যতে, তাদের মোটিভেশনটা কী থাকবে? এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, এক্সটিক, এসেন্ট্রিক। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ এক্সট্রিনসিক। নাম্বার 14-এ কী বলেছে দেখো, হোয়েন এ টেস্ট আইটেম expects the learners to use tense forms, voice, connectors, prepositions and articles accurately, such an approach can be called. যখন একটা টেস্ট আইটেমে এক্সপেক্ট করা হবে লার্নারদের কাছ থেকে যে তারা টেন্স ব্যবহার করবে, ভয়েস ব্যবহার করবে, কানেক্টার্স, প্রিপোজিশনস, মানে বিভিন্ন গ্রামাটিক্যাল সিকোয়েন্সগুলোকে তারা ইউজ করবে অ্যাকুরেটলি, এই অ্যাপ্রোচটাকে কী বলা যেতে পারে? ইমপ্রপার গ্রামার টেস্টিং, ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং, অ্যাসার্টেড গ্রামার টেস্টিং, মিক্সড গ্রামার টাস্ক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইন্টিগ্রেটেড গ্রামার টেস্টিং। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 15-এ বলা হয়েছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, প্রবলেম সলভিং কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? মেনটেনেন্স স্টেজ, জেনারেলাইজেশন স্টেজ, ফ্লুয়েন্সি স্টেজ, অ্যাডাপ্টেশন স্টেজ। কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রবলেম সলভিং হচ্ছে একটা অ্যাডাপ্টেশন স্টেজ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 15 গেল, এবার নাম্বার 16-তে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ সাজেস্টেড বাই হ্যালিডে অ্যাজ 7 ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। হ্যালিডের ল্যাঙ্গুয়েজের 7টা ফাংশনের মধ্যে এখানে কোন ফাংশনটা নেই, বা এখানে কোনটা তার 7টা ফাংশনের মধ্যে নেই? ইজ নট আ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি, ডিভিশনাল, ইন্টারন্যাশনাল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ডিভিশনাল। ঠিক আছে। নাম্বার 17-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাকওয়ার্ড অ্যাট দ্য এজ হোয়েন উই হার্ডলি লার্ন এনিথিং। অর্থাৎ এই যে অপশানগুলো রয়েছে 4টা, তার মধ্যে কোনটা অ্যাট দ্য এজ হোয়েন, আমরা যখন কোনো কিছু শিখতে, মানে খুব কষ্ট করে কোনো কিছু শিখি, সেই যে সময়টা, হ্যাঁ, তার মধ্যে কোনটা সবার আগে করা উচিত? ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত তাকে আগে, ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত, নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত? সঠিক উত্তর হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে মাদার টাংও কিন্তু বলা হয়। মাতৃভাষাটা তাকে প্রথমে শেখাতে হবে। ঠিক আছে। নাম্বার 18-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ টিচিং এইড। অর্থাৎ টিচিং এইড যেটা রয়েছে, যারা বিএড ডিএলএড করেছো, সবাই করেছো আশা করি, যারা যারা ক্লাসগুলো দেখছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা তো নিশ্চয়ই টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিচিং লার্নিং এইড এগুলো সম্পর্কে সকলেই সচেতন। বলতে হবে এর মধ্যে কোনটা টিচিং লার্নিং এইডের পার্ট নয়। ভিজুয়াল এইড, অডিও এইডস, অডিও ভিজুয়াল এইড, কারেকশনাল এইড। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি কারেকশনাল এইড। ঠিক আছে। চলে আসে নাম্বার 19, বলেছে দ্য প্লেস হোয়ার স্টুডেন্টস ক্যান হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ রেকর্ড দেয়ার ভয়েস অ্যান্ড লিসেন ইজ কল্ড। অর্থাৎ একটা জায়গা যেখানে স্টুডেন্টরা তাদের ল্যাঙ্গুয়েজটা শুনতে পারবে রেকর্ড ভয়েসে, হ্যাঁ, এবং তারপর তারা ভয়েসটা রেকর্ড করতে পারবে, আবার শুনতে পারবে, বা রেকর্ডেড ভয়েসটা শুনতেও পারবে। সেটাকে কী বলবে? ভিজুয়াল এইড, অডিও এইড, অডিও ভিজুয়াল এইড, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এবং আজকের সেটের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, বলেছে দ্য মোস্ট এফেক্টিভ এইড ফর টিচিং দ্য স্টুডেন্টস নাও এ ডেজ মে বি। অর্থাৎ আজকালকার দিনে সবথেকে এফেক্টিভ এইড বলতে সবথেকে এফেক্টিভ সেই বস্তুটা যেটা টিচিংয়ের জন্য ব্যবহার করা হতে পারে, সেটা কি? ভিডিও ক্যাসেট প্লেয়ার, রেডিও, টেলিভিশন, কম্পিউটার এইডেড প্রোগ্রাম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কম্পিউটার এইডেড প্রোগ্রাম। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 20টা প্রশ্ন। আমরা খুব শীঘ্রই 30টা করে সেট নিয়ে তোমাদের সামনে আসবো, এবং সপ্তাহে একটা করে 150 মার্কের মক টেস্ট নেওয়া হবে।
খুব শীঘ্রই সেগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল করা হবে, সেগুলো সুবিধা তোমরা সহজে নিতে পারবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ক্লাসে নতুন প্রশ্ন নতুন তথ্য নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM অনলাইন ক্লাসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।